প্রফেসর উজান চৌধুরী, লেখিকা বন্যা শিকদার, পর্ব ১৯। কাঙ্ক্ষিত হাতের সেই চেনা ছোঁয়া পাওয়া মাত্রই এতক্ষণ পাথরের মতো শক্ত হয়ে থাকা উজান এক পলকে ভেঙে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেল। সে নিজের সমস্ত পুরুষালী অহংকার আর ইগো এক পাশে ঠেলে দিয়ে ইফাতকে দুই হাতে আষ্টেপৃষ্ঠে শক্ত করে জড়িয়ে ধরে। উজানের এমন আকস্মিক কাণ্ডে ইফাত স্তব্ধ হয়ে গেল। 14 বছর আগে শিরিন যখন অনলি টাকার লোভে উজানের লাইফ থেকে চিরকালের জন্য চলে গিয়েছিল, তখনই ইফাত এই পাথর মানবকে এতটা বেপরোয়া হতে বা অপরাধবোধে এভাবে অনুশোচনা করতে দেখেনি। আজ এই পুচকে মোহের জন্য সে যেভাবে ভেঙে চূর্ণ বিচ্ছিন্ন হচ্ছে, উজানের চোখ মুখে এখন স্পষ্ট এক অপরাধবোধের ছাপ। অথচ কয়েক ঘন্টা আগে বাইরে একটা ছেলেকে পিটিয়ে আধমরা করে আসার পরেও তার মনে বিন্দুমাত্র অনুশোচনা বা ভ্রূক্ষেপ ছিল না। উজানের ভেতরের এমন আমূল পরিবর্তন দেখে ইফাত নিজের মনে চরম অবাক হলো। উজান এবার ইফাতকে ছেড়ে দিয়ে তার মুখোমুখি হয়ে বসল। সে ইফাতের হাত দুটো নিজের হাত ভাঁজে শক্ত করে ঢুকিয়ে নিয়ে চরম ভয়ার্ত ও কাঁপা কাঁপা গলায় আর্তনাদ করে উঠল, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড প্লিজ ভাই, বিশ্বাস করো তুই আমাকে। আমি আমার এই পুচকি পিচকিটাকে বিন্দুমাত্র হার্ট করতে চাইনি। আমি ওকে নিজের হাতে ওভাবে আঘাত করতে চাইনি। কেন তোরা কেউ আমার ভেতরের ছটফটানিটা বুঝতে পারছিস না? ওকে ওভাবে হার্ট করে যে আমি নিজের ভেতরের তার চেয়ে 1000 গুণ বেশি ক্ষতবিক্ষত হচ্ছি। পিচ্চি বলল ও নাকি আমাকে ছেড়ে অনেক দূরে চলে যাবে, আমাকে নাকি ও চিরকালের জন্য আমার এই খাঁচা থেকে মুক্তি দিয়ে দেবে। কিন্তু আমি তো এমন শূন্যতায় মুক্তি চাই না। আমার তো ওকেই চাই, অনলি ওই অবাধ্য পিচকিটাকেই চাই। তুই বল না ভাই, ও যদি সত্যি সত্যি আমায় ছেড়ে চলে যায় তবে আমাকে কে ওভাবে হাসাবে? কে আমার সাথে রোজ অমন পাগলের মতো অধিকার নিয়ে ঝগড়া করবে? প্রতিদিন রাতে আমার বুকে মুখ গুজে ঘুমানোর জন্য কে অমন অবুঝের মতো পাগলামি করবে? কে সারাদিন আমার পেছনে ভালোবাসি ভালোবাসি বলে চিলড্রেনদের মতো চিৎকার করবে? আমি আমার পিচকিকে কোনো মূল্যে হারাতে চাই না। তুই প্লিজ ওর কাছে যা না, ওকে বুঝিয়ে বল না আমার এখানে থাকতে। ইফাত এক দীর্ঘ ও তপ্ত শ্বাস ফেলল। সে আগে বলেছিল কোনো না কোনো এমন একটা কালবৈশাখী ঝড় আসবেই। ইফাত উজানের কাঁধে হাত রেখে তাকে শান্ত হতে বলল। কিন্তু উজান আজ নিজের সমস্ত ম্যাচুরিটির ছাপ ছুঁয়ে মুছে ফেলে অবুঝ বাচ্চাদের মতো করছে। রিল্যাক্স ইয়ার, এমন কিছু হয়নি। তুই আমাকে এই মুহূর্তে রিল্যাক্স হতে বলছিস? সিরিয়াসলি? আর এমন কিছু হয়নি মানে কি? তুই কি আদৌ বুঝতে পারছিস না যে ওকে হারানোর ভয়ে আমার বুকের ভেতরটা ঠিক কতটা পুড়ছে, কতটা কষ্ট হচ্ছে আমায়? উজান নিজের মাথাটা দুই হাঁটুর মাঝখানে নিচু করে নিল। অতিরিক্ত রাগ আর মদ্যপানের কারণে তার চোখ মুখ এখনও টকটকে লাল হয়ে আছে। উজানের এমন করুণ দশা দেখে ইফাত হুট করে এক পাগলের মতো শব্দ করে উপহাসের হাসি হেসে উঠল। উজান নিজের জোড়া ভুরু কুঁচকে চরম বিরক্তিতে তাকালো। তুই আমার এই মরণাপন্ন অবস্থা দেখে এভাবে হাসছিস? তোর মনে হচ্ছে আমি এখন তোর সামনে দাঁড়িয়ে কোনো জোকস বলছি? হ্যাঁ? ইফাত কোনো রকম হাসি থামিয়ে উল্টো প্রশ্ন করল, কষ্ট হচ্ছে তোর? কিন্তু কেন কষ্ট হচ্ছে তোর উজান? ওই মেয়েটাকে তুই নিজের বউ বলে কোনো দিন স্বীকারই করিসনি, তাহলে আজ ও চলে যাওয়ার কথা বলতেই কেন তোর মনে এত আহাজারি শুরু হলো? হ্যাঁ, চলে যাক সে, তুই তো তাকে
ছাড়াও দিব্যি বেঁচে থাকতে পারবে। তাহলে এত নাটক কিসের? ইফাতের এই নির্মম সত্য কথাটি শোনা মাত্রই উজান এক তীব্র ঝটকা ইফাতকে নিজের থেকে সজোরে ধাক্কা মেরে দূরে সরিয়ে দিল। তারপর নিজের হাত দিয়ে নিজের মাথাটা শক্ত করে চেপে ধরে চিৎকার দিয়ে উঠল, তুই কেন বুঝতে পারছিস না? ওই পিচকিটাকে ছাড়া থাকতে পারবে না উজান চৌধুরী। রোজ ভালোবাসা নামক যন্ত্রণা দেওয়ার জন্য হলেও ওই মেয়েটাকে আমার চাই। মানে চাই, আমি চিরকালের জন্য মুক্তি চাই না। আমি ওর অবাধ্য মেয়েটার খাঁচায় বন্দি রাখতে চাই আজীবন। কথাটি শেষ করতে করতেই উজান হুট করে ইফাতের শরীরের উপর ঢলে পড়ল। কিছুক্ষণ নিজের মনের ভেতরের ক্ষোভ আর শক্তির জোরে নিজেকে সোজা করে ধরে রাখলেও এখন আর তার শরীর সঙ্গ দিল না। মাত্রাতিরিক্ত অ্যালকোহল আর অ্যাসিডের তীব্র যন্ত্রণার কারণে তার মাথাটা এখন প্রচণ্ড ঝিমঝিম করছে। চোখের চারপাশে সব কিছু যেন এক গভীর অন্ধকারের চাদরে ঢেকে যাচ্ছে। চারপাশের পুরো রুমটা যেন পাথরের মতো নিথর হয়ে গেল। আর সেই গভীর অন্ধকারের মাঝে উজান ইফাতের বুকে পুরোপুরি সেন্সলেস হয়ে পড়ে গেল। অবশ্য এতে নতুন করে ভয়ের কিছু নেই। মাত্রাতিরিক্ত নেশাজাতীয় দ্রব্য আর মানসিক স্ট্রেস একসাথে নেওয়ার কারণেই তার শরীরটা সাময়িকভাবে অবশ হয়ে পড়েছে। ইফাত বেশ কিছুক্ষণ নিথর হয়ে দাঁড়িয়ে উজানের নিস্পন্দন শরীরের দিকে তাকিয়ে রইল। তারপর এক দীর্ঘশ্বাস ফেলে উজানকে ঠিকভাবে শুইয়ে দিয়ে সে নিজে ওই কক্ষ ত্যাগ করল। ইফাত নিজেও এই মুহূর্তে নিজেকে ঠিকঠাক সামলাতে পারছে না। সে খুব ভালো করেই বোঝে মায়া নামের জিনিসটা আসলে ঠিক কতটা মারাত্মক ও বিষাক্ত। হয়তো উজান এখনও নিজের মুখে স্বীকার করতে পারছে না যে সে মৌয়ের প্রতি মনে মনে কতটা মারাত্মক দুর্বল, কিন্তু ইফাত তো উজানের চোখের দিকে তাকায়েই তার মনের সব কথা এক পলকে বুঝতে পেরেছে। তবে সে নিজের ধ্বংস হয়ে যাওয়া জীবনের মতো উজানের জীবনটাকে এভাবে ইগোর টানে ধ্বংস হতে দেবে না। সে উজানকে বুঝিয়েই ছাড়বে। এই অন্ধ অধিকার বোধ আর জেলাসি থেকেই আসলে পৃথিবীর সবচেয়ে পবিত্র ভালোবাসার সৃষ্টি হয়। মুখে যতই বউ মানি না বলে চিল্লাক না কেন। ভোরের দিকে হালকা ঠান্ডা বাতাসের স্পর্শে উজানের চোখের পাতার ঘোর ভাঙল। চোখ মেলতেই কয়েক ঘন্টা আগেই সেই জঘন্য কাণ্ড কারখানার কথা, ছটফটানির কথা মনে হওয়া মাত্রই উজান বিছানার উপর ধরফরিয়ে উঠে বসল। মৌয়ের কথা মনে হতেই সে এক বুক আতঙ্ক নিয়ে চারদিকে তাকালো। কিন্তু আজ আর ভোরের এই আলোয় নিজের চওড়া বুকের উপর সেই অবাধ্য চপল পিচ্চি মেয়েটাকে সে জড়িয়ে ধরে রাখতে পারল না। বিছানার অন্য পাশটা আজ একদম শূন্য। সে যে অভিমান করেছে উজানের উপর, এক আকাশসমান তীব্র ও বিষাক্ত অভিমান বুকে চেপে মেয়েটা রুম ছেড়ে চলে গেছে। উজান নিজের দুই হাত দিয়ে মাথাটা চেপে ধরে বেশ কিছুক্ষণ বিছানার উপর ঝিম মেরে বসে রইল। তারপর ধীর পায়ে অপরাধীর মতো নিজের রুম থেকে বেরিয়ে গেল। একে একে বাসায় প্রায় সব কটা রুম খোঁজা শেষ হলেও সে মৌকে কোথাও খুঁজে পেল না। তার বুকের ভেতরের ভয়টা এক নিমিষে 1000 গুণ বেড়ে গেল। অতঃপর করিডর দিয়ে যাওয়ার সময় সে দেখতে পেল নিজের বাবা মায়ের বেডরুমের দরজাটা কিছুটা খোলা। রোজ সকালে তার বাবা এই সময়ে মর্নিং ওয়ার্কে যান। আজ কেন যান না? ভেতরটায় একটু উঁকি দিতে ইচ্ছে হলো উজানের। উজান দরজা ঠেলে ভেতরে উঁকি দিতেই বিছানার এক কোণে মায়ের বুক ঘেঁষে ঘুমিয়ে থাকা মৌকে দেখতে পেল। তার মানে সারা রাত ধরে মৌ নিজে তার শাশুড়ি আর শ্বশুরের রুমে এসে
গুটিসুটি মেরে লুকিয়েছিল। মহেশ সেই ভয়ার্ত ফ্যাকাশে আর চোখের জলে ভেজা বিধ্বস্ত মুখখানার দিকে তাকিয়ে উজানের নিজের প্রতি এক তীব্র ঘৃণা আর আক্রোশ হতে লাগল। ইচ্ছে করছিল এখনই দৌড়ে গিয়ে মেয়েটাকে নিজের বুকের মাঝে শক্ত করে জড়িয়ে ধরে নিজের এই অশান্ত বুকটা শান্ত করতে, কিন্তু সে নিজের পা বাড়াতে পারল না। যদি তার যাওয়ার কারণে মেয়েটার ঘুম ভেঙে যায় আর সে ভয়ে আবারও চিৎকার করে ওঠে, তখন তো তার এই পিচ্চি বউটার মনে মনে আরও বেশি কষ্ট পাবে। তাই উজান একরাশ বিষাদ মেশানো চোখে কিছুক্ষণ ওভাবেই তাকিয়ে থেকে অলক্ষ্যেই নিজের রুমে ফিরে এলো। তারপর প্রায় ঘণ্টাখানেক ধরে শাওয়ারের নিচে দাঁড়িয়ে নিজের ভেতরে সব পাপ ধুয়ে ফেলার চেষ্টা করে টাওয়াল দিয়ে চুল মুছতে মুছতে বেরিয়ে এলো সে। ছাদে যাওয়ার আগে সে ইফাতের টেবিলের উপর থেকে নিজের হাতের মুঠো শক্ত করে কিছু একটা নিল। তারপর ধীরে ধীরে ভারী পায়ে ছাদের রেলিংয়ের গ্রিল ঘেঁষে এসে একাকী দাঁড়িয়ে গেল। সেই হাতের মুঠোয় শক্ত করে বন্ধ করা জিনিসটার নাম হচ্ছে সিগারেট। উজান নিজের জীবনে আজ পর্যন্ত কোনোদিন নেশার এই ক্ষতিকারক কাঠি ছুঁয়েও দেখেনি। তবে সে ইফাতকে দেখেছে খুব বেশি কষ্ট বা ট্রমা থাকলে ছেলেরা নাকি এই সিগারেট খেয়ে নিজের কষ্টটা কিছুটা লাঘব করার চেষ্টা করে। তাই আজ সেও নিজের ভেতরের অসহ্য জ্বালা মেটাতে দূর আকাশের দিকে তাকিয়ে কাঁপানো হাতে সিগারেটটা ধরালো। এক এক করে কয়েকটা সিগারেট টানতেই তার ফুসফুস কাঁপিয়ে ধোঁয়া বের হতে লাগলো। সে নিজের বুকের ভেতরের জমে থাকা সমস্ত তীব্র যন্ত্রণা আর বিষাদ ধোঁয়া হিসেবে বাতাসে উড়িয়ে দিতে চাইল। ঠিক তখনই পেছন থেকে কেউ একজন এসে তার চওড়া কাঁধের উপর পরম মায়ার হাত রাখল। আচমকা এমন ছোঁয়ায় উজান চমকে উঠে পেছনে তাকালো। পাশে ইফাতকে দাঁড়িয়ে থাকতে দেখে সে এক স্বস্তির দীর্ঘশ্বাস ফেলল। ইফাত দূর নীল আকাশের দিকে নিজের দৃষ্টি স্থির করে ঠোঁটের কোণে এক মৃদু হাসল। এই ধোঁয়ার মাঝে নিজের মনের শান্তি খুঁজছে। উজান এক পলক ইফাতের দিকে তাকালো। এই ছেলেটা আজকাল না বলতেই তার মনের ভেতরের সব গোপন কথা কীভাবে যেন নিখুঁতভাবে বুঝে যায়। হয়তো দুজনে এক নৌকার মাঝি বলেই ইফাত তার এই দহনে টের পাচ্ছে। দুজনের মধ্যে কিছুক্ষণ নীরব চোখাচোখি হলো। তারপর আবারও দুজনে একসাথে সামনের দূর দিগন্তের আকাশের দিকে তাকিয়ে রইল। উজান এক তপ্তশ্বাস ছেড়ে নিচু স্বরে উত্তর দিল, শান্তি খুঁজলেই কি আর এত সহজে পাওয়া যায়? ভালোবাসিস ভাবিকে? ইফাত কোনো ভূমিকা না করে সরাসরি মেঘনাদ বধের মতো প্রশ্নটা ছেড়ে দিল। এই আচমকা প্রশ্নটা শোনা মাত্রই উজানের মাথার উপর যেন আস্ত আকাশটা ভেঙে পড়ল। সে ইফাতের কাছ থেকে এমন প্রশ্ন আশা করেনি। সে থতমত খেয়ে গেল। ইফাত এবার নিজের পুরো দৃষ্টি উজানের ওই বিষণ্ণ মুখের দিকে নিবদ্ধ করে শান্ত গলায় বলতে লাগলো, ভালোবাসি না এটাই বলবি তো? তবে সামান্য চলে যাওয়ার কথা শুনে এমন উন্মাদ প্রেমিকের মতো বিহেভিয়ার করছিস কেন? কেন তাকে বউ মানি না বলার পরেও তাকে ছাড়া থাকতে পারবি না? কেন এক সামান্য মেয়ের কষ্ট দেখলে তোর নিজের বুকেও এমন তীব্র কষ্ট হয়? জানি আমার একটা প্রশ্নের উত্তর তুই দিতে পারবি না। ভালোবাসায় এমনই মনে হয় সে আমার কেউ নয়, অথচ তাকে ছাড়া আমরা এক মুহূর্ত থাকতে পারি না। জানি তোর লাইফে একটা বাজে পাস্ট আছে, তাই বলে নিজের প্রেজেন্ট আর ফিউচারকে ওই পাস্টের অন্ধকারে ডুবিয়ে রাখবি? এমন কেন তুই? কেন তোর মনে নতুন করে ভালোবাসার জন্ম হবে না?
কেউ একজন চলে গেলেও যে পুরো লাইফটা ওইখানেই থেমে যাবে এমন তো নয়। তুই বরং তাকে দেখিয়ে দে, তাকে ছাড়াও তুই আজ নিজের জীবনে কতটা পরিপূর্ণ। কাপুরুষের মতো এভাবে ভেঙে পড়ার লোক কিন্তু উজান চৌধুরী নয়। জানিস তো, নারী ছাড়া পুরুষ অসম্পূর্ণ। পুরুষ কখনো একাকী এই পৃথিবীতে শান্তিতে বাঁচতে পারে না। প্রতিটা পদক্ষেপে, প্রতিটা মোড়ে একজন পুরুষের একজন নারীর প্রয়োজন হয়। তুই মুখে তা মানিস আর না মানিস, একটা নারী যেমন একটা সুখের সংসার ভেঙে চুরমার করতে পারে, তেমনি নিজের মায়া আর ভালোবাসা দিয়ে একটা ভাঙা সংসার নতুন করে গড়তেও পারে। আর সেই কারণেই নারী ছাড়া পুরুষ অর্থহীন। উজান হাতের জ্বলন্ত সিগারেটটা ফেলে দিয়ে ইফাতের বলা প্রতিটা কথা এক মনে মনোযোগ দিয়ে শুনছিল। নিজের লাইফ নিয়ে সব সময় বেপরোয়া ও চিল করা যে ছেলেটাও সারা দিন ফুরফুরে মেজাজে থাকে, সে আজ তাকে এত সুন্দর করে বোঝাচ্ছে ভালোবাসা কী জিনিস, একজন পুরুষের জীবনে নারীর গুরুত্ব ঠিক কতখানি। উজান নিজে মনে মনে ভাবল, ভালোবাসা বুঝি সত্যিই এমনই এক জাদুকরী জিনিস, যা একটা চরম জেদি রুক্ষ আর খারাপ পুরুষকেও এক নিমিষে এমন বুঝদার ও প্রেমিক বানিয়ে তোলে।